নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত জানাই। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা তো করো। বড় বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকবো, তোমাদেরও ভালো করে দেখাশোনা করব। আমাদের দেখাশোনা করার চিন্তা ছেড়ে দাও। আমরা বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু আমাদেরও একটা জীবন আছে। তুমি এই কথাটা বোঝার চেষ্টা করছো না কেন? আমি নিজের বিজনেস শুরু করতে পারবো, আমার স্বপ্ন সফল হবে ইনশাআল্লাহ। কিন্তু বাবা, আমাদের নিজেদেরও তো কিছু স্বপ্ন আছে। সেটাই তো, তোমরা শুধু তোমাদের ব্যাপারেই ভাবছো, আমার সম্বন্ধে তোমরা ভাবোই না। এই কথাটা ভুল। আমরা আমাদের পুরো জীবনটা তোমাকে যোগ্য বানাবার জন্য বলিদান করে দিয়েছি, আর এখন আমাদের থেকে আশা করো তুমি আমাদের কবরের উপরে নিজেদের প্রাসাদ তৈরি করো না। বার্ধক্য সহজ ব্যাপার নয়। অসুস্থ, নিঃসঙ্গ বয়স্ক মানুষদের বোঝা বলে মনে করা হয়, কিন্তু বোঝা হলেও মা বাবা হওয়ার দায় দায়িত্ব থেকে তারা নিষ্কৃতি পায় না। বার্ধক্যের জন্য বাঁচানোর সামান্য পুঁজির উপরেও সন্তানরা তাদের অধিকার দেখাতে থাকে। এফডি ভাঙাও, বাড়ি বেচে দাও, এখন আর গয়নার কি প্রয়োজন? এই রকম চাহিদা বয়স্ক গুরুজনদের চলার পথ আরও নড়বড়ে করে দেয়। কিন্তু গুরুজনরা প্রায়ই সেই অপরাধের আভাসকে শুনতে পায় না। ওনাদের না বলার ফলে দূরত্ব বাড়তে থাকে, আক্রোশ ক্রমশ বাড়তে থাকে। জুলাই 2011, মুম্বাই, মহারাষ্ট্র। দেখো, সাবধানে চলো। ভারী ব্যাগটা আমাকে দেবে? ঠিক আছে, চলো চলো চলো। সালাম আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম করে। আরে বাবা, অনেক দিন পর আপনারা দুজনে সবজি কেনার জন্য নিচে নেমেছেন। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সব উপরওয়ালার দয়া। আজকাল মাজিদকে দেখতে পাই না। এই পাশাপাশ ঘুরে বেড়াচ্ছে কোথাও। পূর্ণ যৌবন এখন। কিছু সাহায্যের দরকার হলে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এমনিতে আমাদের কোনো অসুবিধা নেই, নিচে নেমে একটু হাঁটলে আমার শরীর ঠিকই থাকে। তাহলে আবার মর্নিং ওয়াক শুরু করে দিন আগের মতন। সবাই আপনার কথা খুব বলে। হ্যাঁ হ্যাঁ, করবো। খোদা হাফিজ করে। নিজের খেয়াল রাখবেন নাসির ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হাই মাজিদ, কেমন আছো? ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না, একটু চিন্তিত দেখাচ্ছে। এখন কি যে বলি বর্মা, একবার অ্যাব্রডে কাজ করলে আর কোনো চাকরি পোষায় না। আরে ভাই, ইন্ডিয়াতে তো কেউ আর দুবাইয়ের স্যালারি দেবে না তোমায়, তাই না? আজকে একজন 5 স্টার হোটেলের ডিরেক্টরের সঙ্গে দেখা করে আচ্ছা। এলাম। সাধারণ একটা অফার ছিল। কাজে তো আনন্দ পাওয়াটা দরকার, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। এনিওয়ে, বেস্ট অফ লাক। খুঁজতে থাকো, দেখবে কিছু না কিছু ভালো একটা পেয়েই যাবে। না বর্মা, খুঁজলেই কিছু পাওয়া যায় না, অনেক সময় চাইলেও না। খাওয়ার সময় জিজ্ঞেস করাটা খুব দরকার, তাই না? রাগ করছো কেন মাজিদ? আজকে তোমার ইন্টারভিউ ছিল, তাই জিজ্ঞেস করলাম কেমন হলো। ফালতু হয়েছে। কেন? বারণ করে দিয়েছি আমি, ফালতু অফার ছিল। আরে, দুবাইয়ের মতো স্ট্যান্ডার্ডই নয়। দুবাইয়ের ব্যাপার 4 বছর হয়ে গেছে মাজিদ। এখন কোথাও না কোথাও থেকে শুরু তো করতেই হবে। কেন করব? আমি কোনো কালকের পাশ করা গ্র্যাজুয়েট নয়, 25 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার। আমি বলি যে এরপর যে অফার পাবে সেটা নিয়ে নিও। এত এক্সপিরিয়েন্স আছে, তুমি খুব তাড়াতাড়ি ওপরে উঠে না যাবে। আব্বু, যতক্ষণ আমার উপযুক্ত চাকরি না পাচ্ছি আমি কোথাও জয়েন করব না। আর ততক্ষণ মদও খেও না, বুঝলে? আমি প্লিজ, আমি এখন আর বাচ্চা নেই। তোমার নওয়াজও এখন আর বাচ্চা নেই, দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। আর সেই সাথে তোমার মদ খাওয়াও দিনকে দিন বেড়ে যাচ্ছে। বাচ্চারা সব বুঝতে পারে। শান্তিতে খেতেও দেবে না তুমি, দেখছি। শান্তি অর্জন করতে হয় বাবা, পরিশ্রমের ব্যাপার এটা। পরিশ্রম করতে ভয় পাই না আমি, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে ভয় পাও। কে জানে কিসের ভয়? আরে, এই বদখত বাড়িটাকে বেচে পুনেতে যাচ্ছ না কেন? রাজমহলের মতো বাড়িতে থাকবো আমরা। ভালো দেখে একটা কিছু কাজ করব। আমি নওয়াজ সবাই একসঙ্গে থাকবো, বুঝতে পারলে? আমাদের বয়সে সম্মান করো মাজিদ মিয়া। এই বয়সে নতুন বাড়ি আর নতুন শহরের সাথে পরিচিত হওয়ার ক্ষমতাও নেই আর ইচ্ছাও নেই। আমরা এখানেই খুশি। যেখানে আমি খুশি নেই, সেখানে তোমরা কিভাবে খুশি থাকতে পারো? আমরা থাকলে তুমি কোনোদিনও খুশি হবে না। তখন তুমি তোমার সব ইচ্ছা পূরণ করে নিও। যখন আমরা থাকবো না তখন
বুঝলে বাবা? হ্যালো জিনাত মা, গৌরে আঙ্গল বলছিলাম। গৌর আঙ্কেল, আদাব। কেমন আছেন আপনি? নাসির ভাই আর সামা বৌদি আপনাদের বাড়িতে গেছে? না তো। বেল বাজিয়ে যাচ্ছে কিন্তু মাজিদ দাদার সাথে হয়তো কোথাও গিয়েছে। দরজায় 4 দিনের দুধ পড়ে আছে আর ভিতর থেকে অদ্ভুত ধরনের দুর্গন্ধ আসছে। গত সপ্তাহেই তো আমার আম্মি আপুর সাথে কথা হয়েছিল ফোনে। আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে। আমি পুলিশকে ইনফর্ম করছি। গায়গর ভাঙ। এখানে আর কে থাকে? আগে মাজিদ এর ছেলে। আমি যা করেছি অনেক যন্ত্রণা সহ্য করার পর মা বাবা আমার বেঁচে থাকা অনেক কষ্টকর করে দিয়েছিল। আমার ভয় যে একদিন আমি অকর্মণ্য হয়ে আমার ছেলে নওয়াজের উপরে বোঝা হয়ে যাব, তাই আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। নওয়াজ আমার সোনা, বাবাকে ক্ষমা করে দিস। আমায় তোমার মায়ের পাশেই কবর দিয়ে দিও। মাজিদ জামাল। মাজিদের নাম্বার কারোর কাছে আছে? আগে স্যার ও তো সেল রাখতোই না। ওনার এক মেয়ে আছে জিনাত, হায়দ্রাবাদে থাকে। আপনাকে ফোন করার আগে আমি ওকে ফোন করি, চট করে মুম্বাইয়ের ফ্লাইট ধরতে বলি। হ্যাঁ, মাজিদের একটা ছেলে আছে নওয়াজ, পুনাতে কাজ করে। কি কাজ করে? ওই বিপিও টিপিওতে কাজ করে আর কি। আপনার কাছে ওর নাম্বার আছে? না না, কোনো ব্যাপার না, আমরা ওকে খুঁজে নেব। এক বৃদ্ধ দম্পতির নির্মম খুন হয়ে যায় তাদেরই বাড়িতে। ওই দম্পতি গত 15 বছর ধরে ওখানেই থাকতেন। সেখানে মিলেছিল একটা নোট, যেটা ওনাদের ছেলে মাজিদের সুইসাইড নোট বলে মনে হচ্ছিল। তদন্ত পোস্টমর্টেম দিয়ে শুরু হয়। ওনার মাথার উপর খুব গভীর আঘাতের চিহ্ন, আর সেই আঘাতের ফলেই ওনার মৃত্যু হয়েছে। আর স্ত্রী শামা জালাল? ওনার ওড়না দিয়েই শ্বাসরোধ করা হয়েছে। এই মার্ডার দুটো কখন হয়েছে? দুটো মার্ডারই প্রায় 72 থেকে 80 ঘন্টার মধ্যে হয়েছে। মানে 3 দিন আগে? কারেক্ট। আচ্ছা, দুটো মার্ডার কি একসাথেই হয়েছে নাকি একটা আগে বা পরে? না, দুটো একসাথে হয়নি, 2-3 ঘন্টার তফাৎ আছে। নাসির জামালের মৃত্যু প্রথমে হয়। ইন্টারেস্টিং। সত্যি কথা বলতে মাজিদ একটু ক্র্যাক মতো ছিল সাহেব। মানে 100% বলতে পারবো না, কিন্তু অদ্ভুত ধরনের কথা বলতো। ও অনেকদিন ধরে বেকার ছিল, চাকরি পাচ্ছিল না। তাসিল ভাই আর সামাবতী খুব দুশ্চিন্তাতে থাকতেন। এমন কোনো জায়গা জানা আছে যেখানে যাতায়াত করতো? কোনো বন্ধু টন্ধু? কাউকে কোনো কিছু বলতো না। গত কয়েকদিন ধরে তুমি ওকে কোথাও যেতে আসতে দেখেছো? না সাহেব, মাজিদকে চিনতে পারা খুব মুশকিল। ওকে তো দেখতেই পাওয়া যায় না। আর কিছু? এই বিল্ডিং এ কাজের মেয়ে আছে যে ওর বাড়িতে কাজ করতো। সাহেব, ভগবানের দিব্যিকে বলছি, আমি কিচ্ছু জানি না। ওনার কাছে কাজ করতে কটার সময় যেতে? সকাল 8:30টায় নাসির ভাইয়ের ওখানে কাজ করতে যেতাম। গত 3 দিন ধরে ওখানে কি যাচ্ছিলে? গিয়েছিলাম তো সাহেব, 4 দিন আগে লাস্ট গিয়েছিলাম। সেই দিন বাড়িতে ও তো ছিল। ওকে। ওই যে খিটখেল মাথা খারাপ মাঝে। আজকে কাজ নেই, যাও। কেন? মেম সাহেব বাড়ি নেই?
বললাম না কাজ নেই, 1 সপ্তাহ ঘর বন্ধ থাকবে, আসার কোনো দরকার নেই। আমায় মেম সাহেবের সাথে কথা বলতে দাও সাহেব। উনি বলেছিলেন যে আজ সারা দিন ঘর পরিষ্কার করতে হবে। সব ক্যান্সেল, আমরা পুনাতে যাচ্ছি, 1 সপ্তাহ ঘর বন্ধ থাকবে। সাহেব, একটু অদ্ভুত তো লেগেই ছিল সাহেব। স্যার, হায়দ্রাবাদ থেকে মাজিদের বোন আর পুনে থেকে ওর ছেলে এসেছে। ভেতরে পাঠিয়ে দাও ওদের। ঠিক আছে স্যার। রুক্মিণী ভাই, এবার তুমি যাও। আমাদের মাজিদের উপর সন্দেহ আছে, কিন্তু মাজিদ এখনো ট্রেস হয়নি। আপনাদের কোনো আইডিয়া? স্যার, আমার মাজিদ দাদা একটু ডিস্টার্ব ছিলেন ঠিকই, কিন্তু উনি আম্মি আপুর সাথে এরকম করতে পারেন না। এই গত সপ্তাহে 3 জনের সাথে কথা হয়েছে। আব্বু ওষুধ সময় মতো খাচ্ছ তো? হ্যাঁ মা, আর তোমার মাও সময় মতো তার ইনসুলিন নিচ্ছে, আর কখনো কখনো একাধ জিলিপিও খেয়ে নিচ্ছে। খেতে দাও, কিন্তু একটা জিলিপির জন্য পরে পুরো 2 রাউন্ড দৌড় করাবে। আর আব্বু, তুমি ঠিকমতো ওয়াকে যাচ্ছ তো? মা, চেষ্টা তো করি, কিন্তু আজকাল আর এতটা ওয়াক করতে পারি না। তোমার আর আম্মির এখনো অনেক শক্তি আছে। তুমি কথা দাও যে তুমি প্রতিদিন ওয়াকে যাবে। ঠিক আছে ঠিক আছে আমার মা, এবার বলো যে তুমি কেমন আছো। ভগবানের দয়ায় সব ভালো আছে। আচ্ছা আব্বু, একটু মাজিদ ভাইকে ফোনটা দাও না। আচ্ছা, মাজিদ, মাজিদ, জিনাতের ফোন। হ্যাঁ জিনাত, সব ভালো? একদম দাদা, তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? না ওই তুমি তোমার জব নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলে। তুমি আমার জব নিয়ে দুশ্চিন্তা আছো? তোমারও আমায় অকর্মণ্য মনে হয়? না দাদা, এরকম কেন ভাবছো? তুমি কত এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সকে ধুয়ে জল খাবো? আমায় নওয়াজের বয়সী বাচ্চাদের অ্যাসিস্ট্যান্ট হতে বলছে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি রোজ তোমার জন্য প্রার্থনা করি। একটু প্রার্থনা তোমার আম্মি আর আব্বুর জন্যও করো, ওনারা আমাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন। কিন্তু দাদা, তুমি সেলফোন রাখো না কেন? সেলফোন রাখা মানে গোলামি করা জিনাত। আমি কারো বাবার চাকর নই যে যখন ইচ্ছে কেউ আমার সাথে কথা বলবে। ঠিক আছে দাদা, কিন্তু তুমি, আব্বু, আম্মি সবাইকে ল্যান্ডলাইনে পাই। কোনো এমার্জেন্সি পড়ে যায় যদি। যখন আমরা ছোট ছিলাম তখন তো সেলফোন ছিল না, আর যখন আব্বু ছোট ছিল তখন তো মনে হয় ল্যান্ডলাইনও ছিল না। জিনাত, একটু আমির সাথেও সুখ দুঃখের কথা বলে নাও। হ্যাঁ, ওনার কাছেও আমার বিরুদ্ধে 2-4 কিলো অভিযোগ থাকবে আমার উপর। মাজিদ না লাগে হোমে, না লাগে যজ্ঞে, কোনো কাজেই লাগে না। দাদা এইসব কথা বলতো ঠিকই, কিন্তু সবসময় মজা করে। উনি কারো খুন করতে পারেন না। আমরা ওখান থেকে এই চিঠিটা পেয়েছি। রাইটিং মাজিদের? হ্যাঁ। সুসাইড নোট মনে হচ্ছে। দেখুন, আমাদের ভয় যে মাজিদ না নিজেকে শেষ করে ফেলে। আল্লাহ না করুন যেন না ঘটে। জিনাত দেবী, আমরাও চাই যে সেরকম কিছু না ঘটে, যাতে আমরা জানতে পারি যে এই দুটো মার্ডার কিভাবে হলো, কেন হলো। আন্ধেরি পুলিশ স্টেশনে আপনারই বাবা 1 বার না 4 বার মাজিদের মিসিং হওয়ার কমপ্লেন করান। উনি পরের সপ্তাহে ফেরতও চলে আসতেন, কিন্তু কখনোই বলতেন না যে উনি কোথায় চলে যেতেন। আপনাদের মধ্যে কি কেউ এই ব্যাপারটা বলতে পারেন যে মাজিদ কোথায় যেত? স্যার, 10 বছর আগে আম্মি মারা গেছিল, আর আব্বুজান সে সুখ থেকে এখনো বেরোতে পারেননি। রোজই ওনার কবরে গিয়ে বসতেন স্যার, ওই স্যান্টা ক্রুজে। আমাদের টিমকে ওখানে পাঠাও। স্যার, উনি প্রায় দরগাহতেও যেতেন। গড়বলে একটা কাজ করো, সব দরগাতেও একটা করে টিম পাঠাও। ইয়েস স্যার। আপনি পুনে শিফট করলেন কেন? স্যার, আমি 4 বছর আগে এখানে থাকতাম মুম্বাইতে। পুনেতে জব পাওয়াতে আমাকে ওখানে যেতে হয় স্যার। তোমার সাথে তোমার বাবার রোজ টাইম টু টাইম কথা হতো? হতো, কিন্তু স্যার কম করে মাসে 1-2 বার। তুমি ওনাকে কোনোদিনও পুনেতে থাকার জন্য ডাকুনি? কতবার বলেছিলাম আসার জন্য, কিন্তু উনি আমার সাথে এই ছোট্ট পিজিতে আসতে চাইতেন না। উনি পুনাতে ফ্ল্যাট নিতে চাইতেন স্যার, যাতে ওখানে আমি, আব্বু, দাদা আর দাদি যেন একসাথে থাকতে পারি। আর এখন আমি একা হয়ে গেলাম। স্যার, গোরস্থানে আর দরগাতে 24 ঘন্টা নজর রাখা হচ্ছে স্যার।
কিন্তু এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় মাজিদ এতদিনে সুইসাইড করে নিয়েছে। কোনো মানুষ এইভাবে তার বাবা মাকে মেরে কি করে বেঁচে থাকতে পারে স্যার? আচ্ছা, মাজিদের ফটো সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও আর মর্গেও পাঠিয়ে দাও, মুম্বাই আর পুনে 2 জায়গাতে। ওকে স্যার। আরে একজন 50-55 বছরের মানুষ তার মা বাবাকে এইভাবে মেরে ফেলতে পারে? ওর মাথায় বা ঘরে কি হয়েছিল কে জানে। बिस्मिल्लाह वाला मिलाते ही रसूल अल्लाह। ও পিসি, সত্যি বলো প্লিজ, তোমার কি আদৌ মনে হয় যে আব্বু দাদা আর দাদিকে মেরে ফেলেছে? আল্লাহ না করুন, আল্লাহ না করুন পুলিশের কথাটা সত্যি হয়। আমি জানতাম আব্বু আমের মৃত্যুর পর খুব অশান্তিতে ছিল। আমি কিচ্ছু করতে পারলাম না ওদের জন্য। আমি পুলিশকে একটা জিনিস বলিনি। গত সপ্তাহে উনি পুনে এসেছিলেন আমাকে দেখতে। আব্বু, এক রাতও থেকে যা আমার সাথে। না বাবা, তুমি নিজেই পেইং গেস্ট থাকো, ওনাদের আপত্তি হবে। আপত্তি করবেন না, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা মাইন্ড করবেন না। আমি মাইন্ড করি বাবা, আমার ভালো লাগে না, কারো দয়াতে আমার খুব অসুবিধে হয়। আচ্ছা ঠিক আছে, 1 মাস পর আমার স্যালারি ইনক্রিজ হচ্ছে, নতুন ফ্ল্যাট রেন্টে নিয়ে নেব। ওকে, অ্যাটলিস্ট তখন তো আসবে। ইনশাআল্লাহ পুনেতেও আমাদের খুব তাড়াতাড়ি 3 BHK হয়ে যাবে নিজের। একটা ঘরে তুমি থাকবে, একটা ঘরে তোমার দাদা আর দাদি যান, আর একটা ঘরে আমি আর তোমার আম্মি শাহনাজ। আব্বু, আম্মি মারা গেছেন 10 বছর হয়েছে। ওরকম কথা বলো না বাবা, ও শুধু গভীরভাবে ঘুমোচ্ছে বাবা। এখানে আসার আগে দেখা করে এসেছি আমি। তোমার আম্মি তোমাকে খুব ভালোবাসে বাবা। আচ্ছা, আমি মুম্বাই যাওয়ার জন্য রওনা হই, না হলে তোমার আম্মি খুব রেগে যাবে ওনার জন্য ফুল নিয়ে যায়নি বলে। ওর আজকাল গোলাপের খুব শখ হয়েছে, আমাকে সব সময় বলে আমার জন্য সব সাদা গোলাপ নিয়ে এসো। সহজ নয় সেটা, সাদা গোলাপ পাওয়া খুব একটা সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে কখনো হতাশ করি না। 4 বছর আগে আমি যখন এখানে ছিলাম, আব্বু রোজ আম্মির কবরে গিয়ে বসতেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, ওনার সাথে কথা বলতেন, আমাকে কখনো কখনো নিয়ে যেতেন। আব্বু চলো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, এসো। আগে তোমার আম্মিকে কিসই তো করো, ঠিক করে করো বাবা, আমি রাগ করবে না হলে। ওকে, এবার চলো। তাই চলো। নওয়াজ, ও ডাকছে কি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করছে, আম্মি জিজ্ঞেস করছে কলেজ শেষ করে কি করতে চাও। আব্বু তুমি জানো আমার এসব কথা একদম ভালো লাগে না। নওয়াজ, এগুলো তো অসভ্যতামি হয়ে যাচ্ছে তাই না? আম্মি কিছু জিজ্ঞেস করছে আর তুমি বলছো তুমি চলে যাচ্ছ। তোমার আম্মি হন, আমার জীবন, আমার সবকিছু। যে মানুষটা নিজের স্ত্রীকে এত ভালোবাসে, সে নিজের আব্বু আম্মিকে খুন করতে যাবে কেন? আমি পারি না যে আব্বু কারো খুন করেছে। আল্লাহ যেন তোর কথাটা সত্যি করে দেয়, আল্লাহ যেন মাজিদ দাদাকে বাঁচিয়ে রাখেন। বুয়া, একদম চিন্তা করো না তুমি, আমি পুলিশের বাকি সব সামলে নেব। রোজ ফোন করিস নওয়াজ। আচ্ছা। আর একটা কথা, হ্যাঁ বুয়া বলো।
আমি আব্বু তো আর থাকলেন না, মাজিদ দাদারও কোনো ভরসা নেই। আমরা আম্মি আব্বুর ফ্ল্যাটটা বেচে দিই, আর তার টাকায় তুমি পুনাতে নিজের একটা ফ্ল্যাট কিনে নিও। এটাই তো আব্বুর স্বপ্ন ছিল, তাই না বুয়া? কঠিন সত্যি এটাই যে তোমার আব্বু এখন না থাকারই মতো। পিছন দিকে আর দেখিস না, তোকে এখন সামনের দিকে দেখতে হবে। একদিকে মাজিদ জামালের ছেলে নওয়াজ আর বোন জিনাত এটা আশা করে বসেছিল যে মাজিদ বেঁচে থাকুক আর খুনি হোক অন্য কেউ। অন্যদিকে মুম্বাই পুলিশ আকাশ পাতাল এক করে দিচ্ছিল মাজিদ জামাল বা তার লাশকে খুঁজে পাওয়ার জন্য। পুলিশের সন্দেহে আর কেউ ছিল না, শুধু একটাই আশা, মাজিদকে জীবন্ত পাওয়া যাক আর এই কেসটা ক্লোজ করা হোক। স্যার, হ্যাঁ বলো গড়বলে। স্যার পুলিশ স্টেশন আর মর্গ থেকে জবাব এসে গেছে, কিন্তু স্যার কোনো খবর পাওয়া যাচ্ছে না। হয়তো শহর ছেড়ে কোথাও চলে গেছে, কিন্তু 8 দিন হয়ে গেল। আমি ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছিলাম, ওর অ্যাকাউন্টে বেশি হলে 2000 টাকা আছে। ওর বোন আর ছেলের সঙ্গে কথা বলেছি যে ওর বাড়ির থেকে কিছু মিসিং কিনা। স্যার ওনারা বলছেন যে ওদের কোনো আইডিয়া নেই যে সামা নাসিরের কাছে কত ক্যাশ বা সোনা ছিল। স্যার আমার মনে হয় আমাদের এই কেসটা ক্লোজ করা উচিত। না গড়বলে, যদি শুধু মাজিদ উধাও হয়ে যেত তাহলে আমরা এই কেসটাকে ক্লোজ করতে পারতাম, কিন্তু এখানে তো দুজন বয়স্ক লোককে খুন করা হয়েছে, কোল্ড ব্লাডেড মার্ডার গড়বলে। এই কেস তো এখন সলভ হওয়ার পরেই ক্লোজ হতে পারে। তুমি একটা কাজ করো, টিভি চ্যানেল নিউজ পেপারে ফ্ল্যাশ করতে থাকো, যত সময় লাগে লাগতে দাও। ওকে স্যার। দাদা কত টাকা হলো? 35 টাকা। 32 টাকা আছে দাদা, চলবে? সালা পয়সা কম ছিল, তাহলে অর্ডার কেন দিলি? খেয়ে নিয়ে এখন বলছিস টাকা নেই। দে যা ভাই এখান থেকে, ভাগ। মাজিদ, খাবার দিয়েছি। তোমার আব্বুকে বলো এখানে এসে গরম গরম রুটি খেয়ে নিতে। মাজিদ, তোর আব্বু কোথায়? আব্বু ঘুমোচ্ছে। আমি আরে আজ পর্যন্ত তো উনি এতক্ষণ কখনো ঘুমোননি। গিয়ে দেখো তো যে শরীর টরীর খারাপ হয়নি তো। নাসির, আমি ওঠো নাসির, কি হয়েছে? আব্বু শাহনাজের মতো গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। আমি কি সব বাজে কথা বলছো? তুমি নিজের ওষুধ খেয়েছো কি না? চলো সরো, আমায় দেখতে দাও। আমি 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 আর আব্বু, ছাড়ো। আব্বু আর আমি, আমরা কি? দুজনে কথা বলছিলাম, আমরা তর্ক করছিলাম। মাজিদ, আমার এই বিষয়ে আর কোনো কথা বলার নেই, ব্যাস। তোমার এই ব্যাস বলাতে আমি চুপ থাকতে পারি না আব্বু। 55 বছর বয়স হয়ে গেছে আমার, আর এই ব্যাসে তো নতুন চাকরি পাবো না, তাই না? তোমার বয়স হয়েছে, আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই না? আমার প্রবলেমটাও একটু বোঝো। প্রবলেম যাই হোক, এই বাড়িটা বিক্রি হবে না মাজিদ। আমাদের মাথার ওপর এই ছাদটার কি গুরুত্ব আছে সেটা তুমি বুঝবে না। 80 লাখের অফার আছে। পুনার মধ্যে 3 BHK 50-এর মধ্যেই হয়ে যাবে। 10 লাখ তোমার নামে এফডি করে দেবো, আর 10 লাখ আমির নামে, আর 10 লাখে আমি একটা পোল্ট্রি ফার্ম খুলে নেব। সব প্ল্যান করা আছে। সবকিছুর যখন প্ল্যান করেই ফেলেছো, তখন টাকার ব্যবস্থাটা নিজেই করে ফেলো। আমি আর তোমার মা কোনো নতুন শহরে শিফট করতে পারবো না। আমি শাহনাজের সাথে কথা বলেছি আব্বু, শাহনাজও এটাই চায়। তুমি একবার হ্যাঁ বলে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে আব্বু। বাবা, তুমি সবার আগে নিজেকে ঠিক করো,
ওই সাইক্রিয়াটিস্টকে ফোন। চুপ করো তুমি! যখনই কোনো কাজের কথা বলবো অমনি সাইকিয়াট্রিস্টকে নিয়ে আসবে মাঝখানে। ভালো লাগে না আমার। আমার দম বন্ধ হয়ে আসে। তাহলে তুমি পুনে গিয়ে নওয়াজের সাথে কেন থাকো না? দিন রাত আমাকে কেন বিরক্ত করো? শেষবার বলছি, বাড়িটা বিক্রি হবে না। আমি আব্বুকে মারতে চাইনি। আমার কানে একটা আওয়াজ এলো, বললো করে ফেলো, আর আমি করে ফেললাম। তুই কি করলি মাজিদ? আমি সাহনাজকে বলে আসছি। আমায় ছেড়ে দে, আমি ছেড়ে দে আমি আমায়। আমি তুমি দেখতে পারবে না। তুমি দেখতে পারবে না। ছেড়ে এসো, দে আমাকে। আমি ঘরে আব্বু শুয়ে আছে। আমি না, আমি পুলিশকে বলে দিয়েছি খারাপ মাজিদকে ফাঁসি দিয়ে দিক আর ভালো মাজিদকে শাহনাজের কাছে পাঠিয়ে দিক, তাই না? আমি তুমি ভেতরে যেও না। হ্যাঁ, ভেতরে যেও না, এখানে শুয়ে পড়ো। এখানে শো, দেখো এই সোফাতে শো। শো শো, শুয়ে পড়ো, ঘুমাও। আমি ভাই, একটা ফোন করা ছিল, খুব আর্জেন্ট। আরে আপনি কে আর এখানে কি করছেন? কেন তুমি এসেছেন? হয়তো এখানে নতুন এসেছো। আমি অনেক বছর ধরে এই সোসাইটিতে থাকি। আমার সেলফোনের সাথে ঘরের চাবিও হারিয়ে গেছে। আমার ছেলে হয়তো এক্ষুনি নিয়ে আসবে। এই কলটার পয়সা আমি দিয়ে দেবো। ঠিক আছে, নিন। একটু তাড়াতাড়ি করবেন, আর এতে ব্যালেন্স কম আছে। নওয়াজ, আব্বু 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 এখন কোথায় তুমি? আমি মুম্বাইতে আছি বাবা, নিজেদের সোসাইটিতে আছি। জানি না আমাদের ঘরের তালাকে চেঞ্জ করে দিয়েছে। ভেতরে গিয়ে আমি ওষুধ আনতে হবে বাবা। আব্বু তুমি ওখানে ওয়েট করো, তুমি সোসাইটির পাশে গাড়ির পাশে ওয়েট করো। আমি 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 এক্ষুনি আসছি ওখানে, এক্ষুনি আসছি ওখানে যদি আমি। সম্ভব হয় তাহলে আসার সময় কিছু খাবার নিয়ে এসো। আমার খুব খিদে পেয়েছে বাবা। আমি আমি আসছি আব্বু, আমি এক্ষুনি আসছি। তুমি ওখানে ওয়েট করো। হ্যালো। স্যার 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 আমি নওয়াজ বলছি। আমি মাজিদ জামালের ছেলে স্যার। হ্যাঁ নওয়াজ, বলো। স্যার আমার ফাদার সোসাইটিতে আছেন স্যার, সিকিউরিটির কাছে ওয়েট করছেন আমার জন্য। আপনি একবার ওখানে গিয়ে দেখুন না স্যার, উনি ওয়েট করছেন আমার জন্য। নওয়াজ, তুমি আমাকে ফোন করে খুব ভালো করেছো, থ্যাংক ইউ। সরি আব্বু, ক্ষমা করে দিও। জেলে খাবার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, চলো।
আমি ভুল করেছি আব্বু। না বাবা, না, ভুল তো আমি করেছি বাবা। তুমি তো ঠিক কাজই করেছো বাবা। নিজের আব্বু আম্মিকে মারতে চাইনি বাবা, শুধু ওই রাগের মাথায় হঠাৎ করে সবকিছু হয়ে গেল। সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট যদি বন্ধ না করতাম আর ওষুধগুলো খেতে থাকলে, তাহলে এতটা পাগল হয়ে যেতাম না আমি। আমি আব্বু, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চুপচাপ আব্বু। সেই চাকরিটাই নিয়ে নেওয়া উচিত ছিল যেটা পাচ্ছিলাম। পয়সার জন্যে নিজের বুড়ো মা বাপকে বিরক্ত করতাম না আমি। আমার তো দোষাকেও স্থান হবে না বাবা। শান্ত হয়ে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে আব্বু। একটা শেষ ইচ্ছে আছে আমার। নিজের দাদাজান আর দাদিজানের কবরের কাছে গিয়ে আমার হয়ে তুমি খবর চেয়ে নিও বাবা। ঠিক আছে, আর নিজের আম্মির কবরেতেও যেও। ঠিক আছে, নিজের আম্মিকে বলো আছে। আমি ওকে কোনদিন মুখ দেখাবো না আব্বু। এই অপরাধের ঘটনায় অত্যাচারিত আর অপরাধীর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম ছিল। মাজিদ তার মা বাবাকে খুন তো করেছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক আর মনে ক্রমাগত দংশন চলছিল। নাসিরউদ্দিন জামাল, শামা জামাল আর মাজিদ জামাল, এই তিনজনই এসে তাদের জীবনের শেষ প্রান্তে নড়বড়েভাবে পা ফেলছিলেন। তারা ল্যান্ডলাইনের সময়ের ছিলেন, পরিবর্তনটাকে মানতে পারছিলেন না। নাসির আর শামা ফ্ল্যাট ছাড়তে চাইতেন না, আর মাজিদ তার নিজের স্ট্যান্ডার্ডের চাকরির নিচে নামতে পারবেন না। তিনজনই জেদি, তিনজনই অসহায়, তিনজনই ল্যান্ডলাইনের সময়ের মানুষ। এই কেসে সব থেকে বেশি অসহায় ছিল আজকের যুগের নওয়াজ জামাল, যে এই হাইটেক এবং ইন্টারনেট আর সেলফোনের যুগেও নিজের দাদাজান দাদিজান আর বাবার জন্য কিচ্ছু করতে পারেনি। এই কেসে আমাদের সবার একটা জিনিস শেখার আছে, মানসিক বিকৃতিকে কখনো এড়িয়ে চলবেন না। আবার দেখা হবে, নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।